ছোটোবেলা নিশ্চয়ই সবাই বানিয়েছেন, আমি আবার কালকে বানিয়েছি। ওড়ানোর অনেক শখ, তাই ছোটদের মতো একটু ওড়াতে চাই। কি হচ্ছে, চলুন আমরা এটাকে ওড়াই। আমাদের এটা তো ট্রপোস্ফিয়ার, বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর। যদি আমরা এরকম করে ওড়াতে শুরু করি, আরে স্পিডে চলে যাচ্ছে, স্পিডে চলে যাচ্ছে কেন? দাঁড়ান আমি ঘুরিয়ে আনি। আচ্ছা, ল্যান্ডিং হলো, আবার আরে স্পিড কমে যাচ্ছে স্পিড কমে যাচ্ছে কেন? আচ্ছা, আমি দুটো কথা ব্যবহার করলাম, স্পিড হঠাৎ করে বেড়ে যাচ্ছে, স্পিড হঠাৎ করে কমে যাচ্ছে। ঠিক কোন জায়গায় গিয়ে কমে যাচ্ছে? ঠিক এদিক থেকে এদিকে আসার সময়, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে আসার সময়। আবার পশ্চিম থেকে যখন পূর্ব দিকে যাচ্ছি তখন এর স্পিডটা বেড়ে যাচ্ছে। কোথায়? ঊর্ধ্ব বায়ুমণ্ডলে, অর্থাৎ ট্রপোস্ফিয়ারের একেবারে উঁচু থেকে, যেখানে আমি আঙুলটা রেখেছি, আবার স্ট্র্যাটোস্ফিয়ারের কিছু অংশে। তাহলে কেন হঠাৎ করে স্পিড বেড়ে গেল বা কেন হঠাৎ করে স্পিড কমে গেল, এটা সম্পর্কে আজকে আমরা জানবো। তাহলে চলুন জেনে নিই যে কেন বাড়ছে, কেন কি করছে। সবটা কিন্তু আমাদের ডিটেলস জানতে হবে, তাই পুরো ভিডিওটা দেখার আমি অনুরোধ রাখবো। আর সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এটা করার একটা অনুরোধ রাখবো। চলুন তাহলে জেনে নিই। কিন্তু সেইটা জানার আগে আমাদেরকে কিছু কিছু বিষয় বুঝে নিতে হবে। তাহলে কেন গতিবেগ কমে যাচ্ছিল, কেন গতিবেগ বেড়ে যাচ্ছিল? তাহলে সেই যে জায়গাটা যে গতিবেগটাকে বাড়িয়ে দিচ্ছিল বা গতিবেগটাকে কমিয়ে দিচ্ছিল, সেটা হচ্ছে জেড বায়ু। তাহলে জেড বায়ু কি, আমরা একটু চলুন জেনে নিই। কি হচ্ছে না, ঊর্ধ্ব বায়ুমণ্ডলে ট্রপোপজে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত শীতল গতিবেগ সম্পন্ন বায়ুকে জেড বায়ু বলে। তাহলে এর মধ্যেই কিন্তু আমরা ওই বায়ুর বৈশিষ্ট্যগুলো বুঝে গেছি। বৈশিষ্ট্য কি না, এটা ঊর্ধ্ব বায়ুমণ্ডলে প্রবাহিত হবে, ভূপৃষ্ঠের কাছাকাছি নয়, ট্রপোপজে থাকবে, অর্থাৎ যেখানে ট্রপোস্ফিয়ারের শেষ সীমানার কাছাকাছি, পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হবে, শীতল হবে এবং গতিবেগ সম্পন্ন হবে। তখনই আমরা তাকে কি বলছি? জেড বায়ু। এবারে এই জেড বায়ুর অপর নাম কি? জিওস্ট্রপিক বায়ু। এই জিওস্ট্রপিক বায়ু যদি আমরা বুঝে নিই যে এই বায়ুটা কেমন, তাহলে জেড বায়ু বুঝতে আমাদের কোনো অসুবিধা হবে না। এরপরে কি? দৈর্ঘ্য। এর দৈর্ঘ্য কি? কয়েক হাজার কিমি। প্রস্থ 400 থেকে 500 কিমি। আর বেদ হচ্ছে খুব কম, 5 কিমি। বেদ মানে কোনটা? মানে এই যে জায়গাটা, এটা হচ্ছে বেদ। এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, আর এটা হচ্ছে বেদ। এই বেদটা খুব কিন্তু অপেক্ষাকৃত কি হয়? কমই হয়, জেড বায়ু খুব কম হয়। এই জেড বায়ু যখন সর্পিল আকারাতির বা সাপের মতো হয়ে যায়, তখন তাকে রোপসি তরঙ্গ বলে। কেন না, বিজ্ঞানী রোপসি এটা আবিষ্কার করেছিলেন বলে এই তরঙ্গের নাম কি? রোপসি তরঙ্গ। এবারে এই সর্পিল আকৃতির জেডটা আবিষ্কার করেছিলেন বলে। জেড বায়ু কবে আবিষ্কৃত হয় সে সম্পর্কে আমরা একটু পরে আসবো। এগুলো আবার বলছি, এগুলো তো একটা শিক্ষামূলক ভিডিও, এর পুঙ্খানুপুঙ্খ পুরোটা না জানলে আমরা কিছু জানতে পারবো না। তার জন্য এটাকে ধৈর্য ধরে দেখতে হবে, একটু ধৈর্য রাখুন। তাহলে কি হচ্ছে? সর্পিল আকৃতির রোপসি তরঙ্গ। এবারে আমরা জেনে নিই যে জিওস্ট্রপিক বায়ু কি। জিওস্ট্রপিক বায়ু হচ্ছে, বলছে যখন ঊর্ধ্ব বায়ুমণ্ডলে, ভূপৃষ্ঠের কাছাকাছি নয়, ঊর্ধ্ব বায়ুমণ্ডলে কোনো বায়ু যখন সমচাপ রেখার সমান্তরালে প্রবাহিত হয়। এগুলো এক একটা সমচাপ রেখা আমি এঁকেছি। তাহলে এই সমচাপ রেখার সমান্তরালে একটা বায়ু দেখুন সমান্তরালে প্রবাহিত হতে শুরু করেছে, একেই বলছে জিওস্ট্রপিক বায়ু। কিন্তু এর সমান্তরালে প্রবাহিত হতে শুরু করলো কেন? বা এরকম সোজা যেতে যেতে হঠাৎ করে বাঁকতে শুরু করলো কেন? তাহলে হঠাৎ করে যেতে যেতে বাঁকতে শুরু করলো কেন? কারণ আমরা বায়ুর দিক পরিবর্তনের 3টি কারণ জেনেছি। কি কি? বায়ুর অবক্রমজনিত বল, যাকে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স বলা হয়, কোরিওলিস বল আর ঘর্ষণ বল। প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স কি না, কোনো একটা জায়গায় প্রবল উচ্চচাপ সৃষ্টি হলে সেই বায়ু কি হয়? নিম্নচাপের দিকে ছুটে যায়। যখন এই দুটি স্থানের মধ্যে চাপের পার্থক্য সৃষ্টি হবে, তাই তো এ সরলরেখা বরাবর এই অঞ্চলে আসতে চাইবে। এর যে শক্তি সৃষ্টি হলো, বল সৃষ্টি হলো উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাওয়ার জন্য, এই যে বায়ুর শক্তিটাকে বলা হচ্ছে বায়ুর অবক্রমজনিত বল বা প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স। কিন্তু আমরা জানি কি, যে বায়ু যখন প্রবাহিত হবে ঠিক তার সমকোণে কোরিওলিস বল এসে তাকে প্রভাবিত করবে, যেরকম এইভাবে। ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে তাই এটা বাঁকিয়ে দিয়েছে। কিন্তু স্থলভাগে কি হচ্ছে? স্থলভাগে আমরা দেখব যে ভূপৃষ্ঠের উপর নিশ্চয়ই অনেক পাহাড়, পর্বত, বিভিন্ন ধরনের উঁচু নিচু অংশ রয়েছে। এবার বায়ু প্রবাহকালে যখন এগুলোর উপর বাধাপ্রাপ্ত হবে, নিশ্চয়ই সেগুলোর গতিবেগ কমে যাবে। আমরা জানি যে গতিবেগ কমলে, অর্থাৎ এই যে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স, মানে এইদিকে যে যাচ্ছে, কিসের জন্য যাচ্ছে? প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্সের জন্য যাচ্ছে। হঠাৎ করে ধরুন এই উঁচু জায়গাটায় কি হলো? বাধাপ্রাপ্ত হলো, তার গতিবেগটা কমে যাবে। আর গতিবেগ কম হলে কি হবে? কোরিওলিস ফোর্সও কমে যাবে। তখন সে কি হবে? ধরুন এইরকম ধাক্কা পেয়েছে, উপর দিকে উঠে বেঁকে আবার যাচ্ছে। এই ঘর্ষণের জন্য আমরা কি দেখতে পাচ্ছি? স্থলভাগে একটা বায়ু সর্বদা এইভাবে বেঁকে যায়। এটা হচ্ছে গিয়ে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স,
এটা হচ্ছে কোরিওলিস ফোর্স, কিন্তু এই ঘর্ষণ বল থাকার জন্য, ফ্রিকশনাল ফোর্স থাকার জন্য সে কিন্তু 45 ডিগ্রি কোণে প্রবাহিত হচ্ছে, কিন্তু জলভাগে এই ঘর্ষণ বলটা অপেক্ষাকৃত কম থাকার জন্য এটা কিন্তু 30 ডিগ্রি কোণে প্রবাহিত হয়। এটা আমরা জানলাম। এরপরে আমরা জানবো যে এ কেন এইভাবে বেঁকে যাচ্ছে। দেখা যাচ্ছে যে এই অঞ্চল থেকে যখন এই অঞ্চলে আসছে, যেহেতু ঊর্ধ্ব বায়ুমণ্ডলে কোনো প্রকার ঘর্ষণ বল নেই, সেই জন্য কী হচ্ছে না কোরিওলিস বল অর্থাৎ এইটা সমকোণে এসে যখন বাধা দিচ্ছে তখন বায়ুর গতিবেগ বাড়ছে, তাই এর ক্ষমতাও বাড়ছে, তাই ধীরে 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 তাকে বাঁকিয়ে দিচ্ছে। যতই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাচ্ছে বায়ুর গতিবেগ বাড়ছে, তার জন্য কোরিওলিস ফোর্সও বাড়ছে, এবং তার জন্য কি হচ্ছে গিয়ে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স কিন্তু এতটা ক্ষমতাশালী হয়ে উঠতে পারছে না। ঠিক এবারে ঊর্ধ্ব বায়ুমণ্ডলে যেহেতু ঘর্ষণ বল নেই, একটা সময়ে কি হয় না এই প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স এবং কোরিওলিস বল একে অপরের বিপরীতে, কেন প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্সের কাজ হচ্ছে সে সরলরেখা বরাবর বায়ুকে নিয়ে যেতে চায়, আর কোরিওলিস বলের কাজ কি হচ্ছে সে তার বায়ুর প্রবাহের সমকোণে এসে তাকে ধাক্কা মেরে বাঁকিয়ে দিতে চায়। এর ফলে এখানে যেহেতু এই ঘর্ষণ বল নেই, এইগুলো নেই, সেই জন্য কি হচ্ছে আমাদের প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স এবং কোরিওলিস বল একে অপরের বিপরীতে সমান টান দিচ্ছে বা সমানভাবে কার্যকরী হচ্ছে, তার জন্য কি হচ্ছে এই বায়ুটা দুটো সমচাপ রেখার সমান্তরালে প্রবাহিত হয়ে যাচ্ছে। একেই বলছি আমরা জিওস্ট্রপিক বায়ু, যেটা ঊর্ধ্ব বায়ুমণ্ডলে প্রবাহিত হয়। অর্থাৎ ঊর্ধ্ব বায়ুমণ্ডলে সমচাপ রেখা বরাবর বায়ুর অবক্রমজনিত বল এবং কোরিওলিস বল পরস্পরের বিপরীতে যখন সমান হয়ে যায় তখন কি হচ্ছে সমচাপ রেখার সমান্তরালে যে বায়ু প্রবাহিত হয় তাকে আমরা বলছি জিওস্ট্রপিক বায়ু। বোঝাতে পারলাম? এবারে চলুন যে এই জিওস্ট্রপিক বায়ু কেন সমচাপ রেখা বরাবর প্রবাহিত হওয়ার সাথে সাথে এটা উৎপত্তি হলো কোত্থেকে, এই সম্পর্কে প্রথম গবেষণা বা কিভাবে শুরু হলো সেটা সম্পর্কে আমরা জানি। তাহলে আমরা দেখব যে জেট বায়ু কিভাবে উৎপত্তি হচ্ছে। তো সেই জেট বায়ু উৎপত্তি হওয়ার পূর্বে কবে থেকে এ নিয়ে গবেষণা শুরু হয়? আমরা দেখছি যে 1883 খ্রিস্টাব্দে কি দেখা যাচ্ছে, ক্রাকাতোয়া একটা জীবন্ত আগ্নেয়গিরি। তাহলে সেই জীবন্ত আগ্নেয়গিরিতে যবে প্রচুর প্রবল একটা বিস্ফোরণযুক্ত অগ্নুদ্গম দেখা যায়, তখন বিজ্ঞানীরা এখান থেকে যে বিভিন্ন ধরনের ছাই ভস্ম বা বিভিন্ন আগ্নেয় পদার্থ যখন বেরিয়ে যায়, তখন সেই আগ্নেয় ভস্মগুলো ঠিক আকাশের কত দূর পর্যন্ত, ভূপৃষ্ঠ থেকে উঁচুতে কত দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে, অর্থাৎ ইকুয়েটোরিয়াল স্মোক স্ট্রিম বিষয়টি বোঝার জন্য গবেষণা শুরু হয়। তখন এই সম্পর্কে একটু বুঝতে পারে। নেক্সট 1920 খ্রিস্টাব্দে ফুজিয়ামা যখন আবার অগ্নুদ্গম শুরু হয়, তখন একটা গবেষণা শুরু হয়। 1933 খ্রিস্টাব্দে আমেরিকান পাইলট উইলি এই বিষয়টা নিয়ে কিন্তু প্রথম একাকীভাবে তিনি কিন্তু কোথায় গেছিলেন, মানে আমাদের ঊর্ধ্ব যে ট্রপোস্ফিয়ারের এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে বিমান নিয়ে একাকীভাবে উড়ে যান, তাই তাকে এককভাবে জেট বায়ুর আবিষ্কারক হিসাবে একটা সম্মান কিন্তু দেওয়া হয়। এরপরে 1944 সালে জাপানের বিজ্ঞানীরা যেহেতু 1920 সালের বিষয়টি জানতেন, তাই এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের কিছু বিজ্ঞানীরা কি করেছে, কিছু পরিমাণ বোমকে বেলুনে বেঁধে, উন্নত মানের বেলুনে বেঁধে কি করা হয়েছে, তারা এইখান থেকে এই দিকে ছেড়ে দিয়েছে। কেন ছেড়ে দিয়েছে? আমরা সংজ্ঞাতে কি পড়েছি, এই বায়ু পশ্চিম থেকে পূর্বে কিন্তু প্রবাহিত হয়। তাহলে এটা এর নিরিখে কোন দিকে, এটা হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে। পৃথিবী যদি এরকম করে ঘোরে পশ্চিম থেকে পূর্বে, তাহলে বাতাসও তার সঙ্গে ঘুরছে, তাই পশ্চিম থেকে পূর্বে কি হচ্ছে, বায়ু প্রবাহিত হচ্ছে। তাই জাপান থেকে আমেরিকার দিকে যদি আমরা এই নির্দিষ্ট উচ্চতায় সেগুলো ছাড়তে পারি, তাহলে বোমগুলো গিয়ে সেখানে পড়বে। কিন্তু এতটা এগুলো ইফেক্টিভ হয়নি, কারণ দেখা গেছে যে এই বায়ু, এই বেলুনগুলো কখনো উড়ে গিয়ে ভূমধ্যসাগরে গিয়ে পড়েছে, এরকম বিভিন্নভাবে দেখা গেছে। কিন্তু এর প্রকৃত গবেষণা শুরু হয় কোন কার্যের মাধ্যম দিয়ে? যখন 1945 সালে আমেরিকার যুদ্ধ বিমান, আমরা এখন তাকে জেট বিমান বলবো না, পরে জেট বিমান বলবো, আমেরিকার যুদ্ধ বিমান কি দেখা যায় যে তারা যখন পার্ল হারবার বন্দর থেকে যখন তারা আসছিল, মানে গুড়িয়ে দিয়েছিল, জাপান যখন পার্ল হারবার বন্দরটা গুড়িয়ে দিয়েছিল, তখন আমেরিকা যখন জাপানের ক্ষতি করার জন্য সেই নির্দিষ্ট ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে কি দেখতে পাওয়া যায় যে যখনই এই আমেরিকা থেকে জাপানের দিকে যুদ্ধ বিমানটা আসছে, সেই ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে দেখা যাচ্ছে যে ওর গতিবেগ প্রয়োজনের তুলনায় অনেক কমে যাচ্ছে, একসময় শূন্যও হয়ে যায়। তাহলে এই বোম ফেলতে আসা জাহাজ যুদ্ধ বিমানগুলো কি হচ্ছে যে গতিবেগ শূন্য হয়ে যায়। আবার যখন তারা পশ্চিম থেকে পূর্বগামী হয়, তখন কিন্তু তার গতিবেগ এক সময় দ্বিগুণ হয়ে যায়। কেন এমনটা হলো, কি কারণে হলো, তা সম্পর্কে যখন গবেষণা শুরু হয়, তখন কিন্তু জানা যায় যে এই জেট বায়ুর উৎপত্তি কীরূপ। এই নিয়ে এখনও গবেষণা চলছে, তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এখনও পাওয়া যায়নি। তবে আধুনিক মতবাদ অনুসারে যেভাবে এই বায়ুর উৎপত্তি হচ্ছে তার সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরছি। যেরকম দেখুন, বায়ুর চাপের পার্থক্যের কারণেই নিশ্চয়ই বায়ু
কি হচ্ছে প্রবাহিত হয়। এবারে স্বাভাবিকভাবে আমি এখানে লিখেছি নিরক্ষীয় নিম্নচাপ বলয় অর্থাৎ লো প্রেশার, কর্কটীয় উচ্চচাপ বলয় অর্থাৎ হাই প্রেশার, এখানে একটা লো প্রেশার, এটা একটা হাই প্রেশার জোন, ঠিক একইভাবে এটা একটা হাই প্রেশার, এটা লো প্রেশার, এটা হাই প্রেশার। তাহলে প্রত্যেক ক্ষেত্রে বায়ু কিন্তু এদিক থেকে এদিকে প্রবাহিত হবে, এদিক থেকে এদিকে প্রবাহিত হবে। আমি সেইভাবেই কিন্তু এখানে এঁকেছি, দেখাও নিশ্চয়ই যাচ্ছে। কিন্তু আমরা জানি কি যে অঞ্চলে বায়ু মিলিত হয়, অর্থাৎ বায়ু যখন উচ্চচাপ থেকে অর্থাৎ এই অঞ্চল থেকে এই অঞ্চলে আসবে, নিম্নচাপ অঞ্চলে সেই বায়ু মিলিত হয়ে কি হবে, ঊর্ধ্বগামী হবে, কারণ সেই অঞ্চলের পরিবেশ অপেক্ষাকৃত কি উষ্ণ, আর উষ্ণ হয়ে বায়ু সর্বদা হালকা হয়ে কি হবে, ঊর্ধ্বগামী হবে। তাহলে সেই ঊর্ধ্বগামী হলে কি হবে, এই বায়ু যখন উপরের দিকে উঠতে থাকবে এই অনেকটা উচ্চতায় উঠে কি হবে, ঠান্ডা হবে। ঠান্ডা হয়ে কি হবে, যেহেতু ঠান্ডা হবে তাহলে ভারী হবে, ভারী হয়ে কি হবে, সে কিন্তু পার্শ্ববর্তী উচ্চচাপ অংশে নামতে শুরু করবে। ঠিক এপাশেও এরকম উচ্চচাপ অংশে অর্থাৎ কর্কটীয় মকরীয় অঞ্চলে নামবে। নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে বায়ু ঊর্ধ্বমুখী হয়ে কি হচ্ছে, দুই উচ্চচাপযুক্ত কর্কটীয় মকরীয় অঞ্চলে বায়ু কি করছে, নামছে। স্বাভাবিকভাবে আমাদের এই অঞ্চল থেকে যখন বায়ু এই সুমেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপের দিকে যাচ্ছে, তাহলে সেখানেও বায়ু কি হবে, ঊর্ধ্বমুখী হবে। আবার মেরু অঞ্চল থেকেও বায়ু আসছে, তাহলে দুটো বায়ু এই অঞ্চলে যখন দুটো বায়ু মিলিত হয়ে যখন এখানে ঊর্ধ্বমুখী হবে, স্বাভাবিকভাবে এই বায়ুও এখানে নামবে আর এই বায়ুও এখানে নামবে। কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে এই অঞ্চলে বায়ু যতটা উপরে উঠে ঠান্ডা হবে, এই অঞ্চলে তার তুলনায় কম উঁচুতে উঠে ঠান্ডা হবে। কেন না, কি দেখতে পাচ্ছি, এটা নিরক্ষীয় অঞ্চল, এখানে সূর্য সারা বছর লম্ব দিচ্ছে, এখানকার উষ্ণতার তুলনায় এখানকার উষ্ণতা অপেক্ষাকৃত কম। তাহলে তবুও যেহেতু নিম্নচাপ, তাই বায়ু উত্তপ্ত হয়ে উপরে উঠলেও তার উচ্চতা অনেকটা কম, সে কম উঁচুতে উঠেই কি হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। আর যেহেতু নিরক্ষীয় অঞ্চল, তার সেখানে ভূপৃষ্ঠের কাছাকাছি বা ঊর্ধ্ব বায়ুমণ্ডলে উষ্ণতা যেহেতু অপেক্ষাকৃত বেশি, তাই অনেক উঁচুতে উঠে কিন্তু এখানকার বায়ু কি হবে, ঠান্ডা হবে। তাহলে যেহেতু বায়ু ঊর্ধ্ব আকাশে গিয়ে ঠান্ডা হবে, সেখানে কি বায়ুচাপ বলে দেখা যাবে, বা বায়ুচাপ বলে না সরি, কি বায়ুচাপ লক্ষ্য করা যাবে, উচ্চচাপ। ঠিক একইভাবে এখানেও কি বায়ুচাপ লক্ষ্য করা যাবে, উচ্চচাপ। এগুলো কিন্তু এক প্রকার বায়ু কোষ, বায়ু সঞ্চালন কোষ। আমরা যদি দেখি যে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বাতাস আসছে, ঊর্ধ্বমুখী হচ্ছে আবার নামছে, আমরা জানি এটা হচ্ছে হেডলির কোষ, এটা ফেরেল কোষ, আর এটা মেরু কোষ, আমরা নিশ্চয়ই এগুলো জানি। তাহলে এগুলো কিন্তু সবই বায়ু কোষ সঞ্চালন, নিম্ন অনুভূমিক সঞ্চালনের পর ঊর্ধ্বমুখী হয়ে আবার নিচে নামা। এবারে দেখুন, তাহলে এইখানে উচ্চচাপ, এখানে উচ্চচাপ, কিন্তু ভূপৃষ্ঠের কাছাকাছি অর্থাৎ নিম্ন বায়ুমণ্ডলে যেখানে ভূপৃষ্ঠের কাছাকাছি একটা উচ্চচাপ ছিল, কিন্তু তার ওপরে যেহেতু এই অঞ্চলে বায়ুর যোগান নেই, তার মানে সেখানে কি, এখানে কিন্তু নিম্নচাপ। কারণ দেখুন, বায়ু কিন্তু এদিক থেকে এদিকে করে নামছে, এদিক থেকে এদিক করে নামছে, এই জোনটাই কি বাতাসটা আছে, নিশ্চয় নেই। তাহলে বায়ুর যোগান নেই মানে সেখানে কি, নিম্নচাপ। আবার এখানে ভূপৃষ্ঠের কাছাকাছি এখানে কিন্তু লো প্রেশার ছিল, বায়ু ঊর্ধ্বমুখী হচ্ছে, কিন্তু ঊর্ধ্ব বায়ুমণ্ডলে এখানে কি হচ্ছে, বায়ু উপরের দিকে উঠে এসে কি দেখা যাচ্ছে, বায়ু ঠান্ডা হয়ে যাচ্ছে, অর্থাৎ উচ্চচাপ অঞ্চল। আমরা জানি কি, বায়ু চাপের পার্থক্যই বায়ু প্রবাহের প্রধান কারণ। তাহলে স্বাভাবিকভাবে এই অঞ্চল থেকে বায়ু নিশ্চয়ই এই অঞ্চলে আসবে, এই অঞ্চল থেকে বায়ু এই অঞ্চলে আসবে, আমরা এটা পরিষ্কারভাবে জানবো, মানে এটা একটা স্বাভাবিক সায়েন্টিফিক ব্যাপার। কিন্তু এই বায়ু প্রবাহের সময় এখানে যেহেতু ভূপৃষ্ঠের উপরে আমি এক্ষুনি বলেছি ঘর্ষণ বল কোনোভাবেই কার্যকরী হয় না, তার মানে বায়ু প্রবাহের সময় এখানে কোন দুটো বল কার্যকরী হবে, দুটো বল, কি বায়ুর অবক্রমজনিত বল আর কোরিওলিস বল এখানে কিন্তু কার্যকরী হবে। কিভাবে হবে আমরা একটু ছবি করে দেখি। তাহলে আমরা এখানে দেখতে পাবো যে নিরক্ষীয় অঞ্চলে যে বায়ু বেশি উপরে উঠবে, অর্থাৎ তার স্তম্ভটা কিন্তু অপেক্ষাকৃত বেশি উঁচু, আর এটা যেহেতু সুমেরুবৃত্ত বা কুমেরুবৃত্ত, এগুলো কিন্তু এই অঞ্চলেও এই কোষ সৃষ্টি হবে। উপরে আমরা যে কোষগুলো দেখতে পাচ্ছি, নিচেও সেই একই কোষগুলো আমরা লক্ষ্য করব। তাহলে এই অঞ্চলে যেহেতু উচ্চতা বেশি, এখানে হাই প্রেশার, এটা ভূপৃষ্ঠের কাছে নিরক্ষীয় অঞ্চল তাই লো প্রেশার, এটা হাই প্রেশার, এটা ভূপৃষ্ঠের কাছে মানে লো প্রেশার। তাহলে বায়ু কী হবে, সরি আমি ভুল আঁকলাম, এটা কি হবে, এটা হবে এখানে হবে হাই প্রেশার, এটা হবে লো প্রেশার। তাহলে বায়ু কি হবে, এদিক থেকে এদিকে নামবে। কিন্তু দেখা যাচ্ছে যে এই এদিক থেকে এদিকে আসার সময় যেহেতু সমকোণে কে কাজ করছে, কোরিওলিস বল একে প্রভাবিত করছে, আর এই অঞ্চল থেকে যে এই দিকে বাতাসটা আসছে এটাই হচ্ছে প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স, আমি আগে বুঝিয়েছি। তাহলে প্রেশার গ্রেডিয়েন্টের কাজ হচ্ছে এই অঞ্চল থেকে এই অঞ্চলে বাতাস আসা, তার ফলে যে বল সৃষ্টি হওয়া। কিন্তু কোরিওলিস বল যখন একে বাঁকিয়ে দিচ্ছে অর্থাৎ প্রভাবিত করছে, সে কিন্তু সোজাভাবে না গিয়ে আমরা এখনই কি জেনেছিলাম যে সমচাপ রেখার সমান্তরালে, অর্থাৎ যদি আমি এখানে ছোট্ট করে আঁকি তাহলে কি দেখেছিলাম আমরা,
যে বায়ু এদিক থেকে এদিকে যাওয়ার সময় সমচাপ রেখার সমান্তরালে এরকম করে মেখে গেছে, অর্থাৎ এক সময় কি হবে যে অবক্রমজনিত বল আর কোরিওলিস বল কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, অর্থাৎ পরস্পর সমান চাপ দিয়ে বা সমান বল দিয়ে টানতে থাকবে। ঠিক কীভাবে, এই যে বাতাসটা যাবে সোজাসুজি না গিয়ে এরকম করে বেঁকে যাবে, কেন কোরিওলিস বল তাকে ধীরে ধীরে বাধাপ্রাপ্ত করেছে, অর্থাৎ প্রভাবিত করেছে, দিয়ে সে কিন্তু বায়ুর চাপ বলয় ঊর্ধ্ব বায়ুমণ্ডলে বায়ুর চাপ বলয়ের সমান্তরালে কি হবে, এই ঊর্ধ্ব আকাশে এই দিক দিয়ে প্রবাহিত হবে। কর্কটীয় উচ্চচাপ বলয়ের উপরে ঊর্ধ্ব বায়ুমণ্ডলে কি হবে, প্রবাহিত হবে। তাহলে কেন বেঁকে গেল আমি কিন্তু বোঝালাম। আর একবার ছোট করে বলি যে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাচ্ছে কোথায়, ঊর্ধ্ব বায়ুমণ্ডলে, সেখানে কোনো প্রকার কোনো ঘর্ষণ বল নেই। তাই ঘর্ষণ বল নেই বলে যখন উচ্চচাপ থেকে অর্থাৎ এখান থেকে এই লো প্রেশারের দিকে আসছিল বায়ুর অবক্রমজনিত বলের প্রভাবে, তখন কোরিওলিস বল এসে যখন একে প্রভাবিত করলো, এক সময় এমন দেখা যাচ্ছে যে ঘর্ষণ বল নেই বলে বায়ুর অবক্রমজনিত বল আর কোরিওলিস বল পরস্পরের কিন্তু এদিকে কিন্তু একইভাবে ছিল না, পরস্পর বাঁকতে 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 সমচাপ রেখার সমান্তরালে এসে উপর দিকে কোরিওলিস বল বায়ুর অবক্রমজনিত বল আর নিচের দিকে কোরিওলিস বল যখন এরকম হয়ে গেছে, ধরুন এই যে আমার পেনের অংশটা বায়ু আর এইটা কি আমার এই হাতটা হচ্ছে অবক্রমজনিত বল আর নিচের হাতটা হচ্ছে কোরিওলিস বল, তাহলে দুটো কি করেছে, দুদিক থেকে বল দিয়ে টানছে আর বায়ু এইভাবে কি হচ্ছে, এগিয়ে যাচ্ছে, সমচাপ রেখার সমান্তরালে এগিয়ে যাচ্ছে। তাহলে এই বায়ু যখন ঊর্ধ্ব আকাশে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়, এটাই হচ্ছে জেড বায়ু। বোঝাতে পারলাম, এটাই হচ্ছে গিয়ে কি জেড বায়ু। এই জেড বায়ু তিন প্রকারের হয়, স্থায়ী, অস্থায়ী আর স্থানীয়। স্থায়ী কোনটা, এই যে আমরা মেরুবৃত্ত প্রদেশীয়র উপর সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলের উপর আমরা যে এখানে একটা দেখতে পাবো, তাহলে এখানে একটা লো প্রেশার তৈরি হবে, কারণ এখানে বায়ু যোগান নেই। ঠিক একইভাবে মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে, এই অঞ্চলে যে জেড বায়ুটা প্রবাহিত হবে সেটাকে আমরা কি বলবো, সেটা বলবো মেরু জেট। সুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে উচ্চচাপ সৃষ্টি হওয়ার কারণে এই অঞ্চলেও বায়ুর যোগান কম ছিল বলে এই অঞ্চল দিয়ে মানে ঊর্ধ্ব বায়ুমণ্ডলে যে জেড বায়ু পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হবে তাকে বলছে মেরু জেট। দক্ষিণেও সেটা কুমেরু জেট আর এটা উপরে সুমেরু জেট। আর কর্কটীয় উচ্চচাপ বলের উপর দিয়ে যেটা যাবে, যেহেতু এটা উপক্রান্তীয় অঞ্চল, তাহলে একে আমরা বলবো উপক্রান্তীয় জেট। এটা কিন্তু স্থায়ী জেট, এগুলো কোনোভাবেই পরিবর্তন কিন্তু হয় না, এগুলো কিন্তু সারা বছর ধরে প্রবাহিত হয়। আবার কিছু অস্থায়ী জেট আছে। আমি একটা পূর্বের ভিডিওতে বুঝিয়েছিলাম যে মেরু অঞ্চলে রাতের বেলা ঠান্ডা প্রচুর বেড়ে যায় বলে এই মেরু অঞ্চল যখন এখানে 6 মাস রাত চলবে তখন কি হবে, যে এটা যদি ট্রপোস্ফিয়ার হয়, এটা যদি স্ট্র্যাটোস্ফিয়ার হয়, এই অঞ্চলে লো প্রেশার, এই অঞ্চলে হাই প্রেশার, তখন এই অঞ্চল থেকে এই অঞ্চলে কি হবে, এক প্রকার বায়ু পরিচলন স্রোতের মাধ্যম দিয়ে প্রবাহিত হবে। তখন ঊর্ধ্ব আকাশে সবচেয়ে উঁচু মেঘ, সিরাস মেঘ সৃষ্টি হবে। কেন না, এই বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্পগুলো আছে সেইগুলো এই ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে জমা হয়ে এক প্রকার মেঘ সৃষ্টি করবে, তাকে সিরাস মেঘ বা মৌক্তিক মেঘ। তো মেঘটার অংশ হচ্ছে সিরাস, কিন্তু তার নাম দেওয়া হচ্ছে মৌক্তিক মেঘ বা মাদার অফ পার্ল। এবারে দেখা যাচ্ছে যে এই যে জেড বায়ুটা গেল, কেন উষ্ণতা বেশি এবং কমের কারণে এই কি করে, আমাদের ওজোন স্তরকে ভেদ করে যায় বলে কি করা হচ্ছে, ওজোন স্তরের ঘনত্বকে কমিয়ে দেয়, তাই জন্য ওজোন গহ্বর সৃষ্টি হয়। তাই এই ঘনত্ব কমযুক্ত স্থান দিয়ে আল্ট্রাভায়োলেট রশ্মি কি হয়, পৃথিবীতে চলে আসে। তাহলে এই জেড বায়ু যেহেতু উত্তাপের পার্থক্যের কারণে ওজোন স্তরের পর্যন্ত পৌঁছালো, ওজোন স্তরের ঘনত্বকে কমিয়ে দিল, সেই দিক দিয়ে আল্ট্রাভায়োলেট রশ্মি সহজে চলে আসে, তাই ওজোন গহ্বর কিন্তু সৃষ্টি হয়। এটা কিন্তু এক প্রকার অস্থায়ী জেড। কেন না, এটা কিন্তু নির্দিষ্ট ঋতুতে প্রবাহিত হয়। আবার স্থানীয় জেড কোনটা, যেটা নির্দিষ্ট স্থানে প্রবাহিত হয়, যেরকম ক্রান্তীয় পূবালী জেড। ভারতবর্ষে যখন প্রবল উষ্ণতা চলে গরমকালে, তখন চীন সাগর থেকে এক প্রকার জেড বায়ু সৃষ্টি হয়, যেটা ভারতে মৌসুমী বায়ুকে আগমনে আরও প্রভাবিত করে, তাকে আবার ক্রান্তীয় জেডও কিন্তু বলা হয়। আবার সোমালি জেড আছে, আমরা এগুলো পড়েছি। আফ্রিকান জেড আছে, তো এগুলো কিন্তু স্থানীয় জেড। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটাতে কি ভুল থেকে গেল, আরও কি জানার ইচ্ছে থাকলো তা কমেন্টের মাধ্যমে জানালে আমি অনেক খুশি হব। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।